নমস্কার। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। সদস্যদের উপর চাপ দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়, সন্দীপের বিরুদ্ধে আরও অভিযোগ। শুভেন্দুকে রামধাক্কা, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বঙ্গে নয় রাষ্ট্রপতির শাসন। সন্দীপ ঘোষ কিচ্ছু করেননি, সব অভিযোগ মিথ্যা, জোর গলায় দাবি করলেন স্ত্রী। কেন আজাদি স্লোগান উঠবে? আন্দোলন অতি বামেদের হাতে চলে যাচ্ছে, আক্ষেপ দিলীপের। 34 জেলা শাসক ও পুলিশ কমিশনারের স্ট্যাম্প নকল লাইসেন্স বের করে আগ্নেয়াস্ত্র পাচার। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, 3 দিনের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। আসছি বিস্তারিত খবরে। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে এবার সন্দীপ ঘোষ ও তার 2 ঘনিষ্ঠ হিসাবে পরিচিতর বিরুদ্ধে সরব হলেন আরজিকর মেডিকেলে তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একাংশ। মর্গে অনিয়মের জন্য চাপ দেওয়া হতো বলে অভিযোগ করেছেন তারা। অভিযোগ অস্বীকার করেছেন ওই 2 ব্যক্তি। আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার তার ও তার ঘনিষ্ঠ বলে পরিচিত দুজনের বিরুদ্ধে সরব হলো আরজিকর মেডিকেলের তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশনেরই একাংশ। তাদের অভিযোগ, আগে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত 2 পদাধিকারী সদস্যদের উপর চাপ দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। টাকা দিতে রাজি না হলে তাদের বদলির ভয় দেখানো হতো, এমনকি বদলি পর্যন্ত করে দেওয়া হতো। অভিযোগ পুরোটাই চলতো তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতে। আরজিকর মেডিকেল কলেজের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য বিক্রম কামতি বলেন, কি অনিয়ম হুমকি যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম মাস্টের মুখে দিতে হবে। সন্দীপ ঘোষের মদতে হতো, এই অংশ দিতেই হবে। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনের আবহে গত 19 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্যানেল ভেঙে দেওয়া হয় সংগঠনের তরফে। সেই প্যানেলের 2 জন পদাধিকারী সদস্য সহদেব চৌধুরী ও মনীষ মণ্ডলের বিরুদ্ধে শুক্রবার রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলল কর্মচারী ফেডারেশনেরই একাংশ। তাদের অভিযোগ, আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতপুষ্ট এই 2 জন প্রাক্তন পদাধিকারী সদস্যদের কাছ থেকে পার্টির চাঁদার নাম করে হাজার হাজার টাকা তুলতেন। মর্গে অনিয়মের জন্য চাপ দেওয়া হতো। অভিযোগ, যারা প্রতিবাদ করতেন তাদেরকে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতে অন্য জায়গায় বদলিও করিয়ে দেওয়া হতো। সহদেব চৌধুরী ও মনীষ মণ্ডল দুজনেরই অবশ্য দাবি এই অভিযোগ ভিত্তিহীন। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সহদেব চৌধুরী বলেন, আমি করিনি, এত ক্ষমতাবান নই, রাগ মেটানোর জন্য করেছে। অভিযোগকারীদের দাবি, অনিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য সিবিআই এবং ইডিকে দিতে তারা প্রস্তুত। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। মামার বাড়ির আবদার জুড়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলায় নাকি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, মানুষ নাকি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেনই না, তাই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। কেন্দ্রের শাসক দল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাকি এমনটাই দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার সেই দাবি খারিজ করে দিয়েছে পদ্ম নেতৃত্ব। অন্তত বঙ্গ বিজেপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে যে শুভেন্দুর কথাতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে দেখে এসেছে, শুনে এসেছে। সেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই এবার শুভেন্দুর প্রস্তাব সরাসরি খারিজ করে দিতে বিন্দুমাত্র সময় নিচ্ছে না। লোকসভা নির্বাচনের পরে বঙ্গ বিজেপিতে শুভেন্দুর এই গুরুত্ব হ্রাস রাজ্য রাজনীতির ক্ষেত্রে এক বড় পরিবর্তন, এ কথা বিন্দুমাত্র অস্বীকার করার জায়গা নেই। জানা গিয়েছে, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন শিশির পুত্র, কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষপাতী নয় কেন্দ্র সরকার, কেননা সেক্ষেত্রে তাদের ও সামগ্রিকভাবে বিজেপিরই মুখ পুড়বে। বাংলার রাষ্ট্রপতি শাসন জারি হলে সর্বাগ্রে তার আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে, যাতে কেন্দ্রের হেরে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাতে একদিকে যেমন বিজেপির মুখ পড়বে, তেমনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী নির্বাচনগুলিতে যার ফায়দা ঘরে তুলবে তৃণমূল। তাই বাংলায় কোনোভাবেই রাষ্ট্রপতি শাসন জারির পক্ষপাতী নয় কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্র সরকার এটাও মনে করছে যে আরজিকর কাণ্ড ঘিরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে ঠিকই, কিন্তু ক্রমশ সেই আন্দোলন বিপদগামীও হচ্ছে। এতে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে আন্দোলনকারীদের ওপর। একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিকভাবে অবনতি হয়েছে, এ কথা বলা কঠিন। রাজ্যে বড় কোনো বিশৃঙ্খলার পরিস্থিতিও তৈরি হয়নি। রাজ্যবাসীর একাংশ শাসক শিবিরের ওপরে ক্ষুব্ধ হলেও সরকারের পক্ষে এখনো যথেষ্ট
সংখ্যক বিধায়ক রয়েছেন, ফলে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। একই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির কাছে এটাও পরিষ্কার করে দিয়েছে যে বিজেপি বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি করতে চায় না। বাংলায় পরিবর্তন আনতে গেলে বঙ্গ বিজেপির নেতাকর্মীদের দলকে আন্দোলনমুখী করে তুলতে হবে। কেন্দ্রীয় রাষ্ট্রপতি শাসন জারি করবে আর তার সুবিধা নেবে বঙ্গ বিজেপি, সেটা চলবে না। কেন্দ্রের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানো যাবে না। একা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে 48 বার দেশের বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। বিজেপি সেই পথে হাঁটতে রাজি নয়। তাই শুভেন্দু অধিকারী হোক কি অন্য কেউই হোক, মামার বাড়ির আবদার মনে করে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করলে তা দিল্লির লাড্ডুর মতো হাতে তুলে দেওয়া হবে না। একই সঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে সহানুভূতির হাওয়া বইবে মমতার পক্ষে, যা তার দল কাজে লাগাবে ভোটে। তাই অহেতুক রাষ্ট্রপতি শাসন জারি করে মমতাকে বাড়তি সুবিধা দেওয়ার পক্ষপাতী নন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এখন অত্যন্ত বিপাকে রয়েছেন। সিবিআই হেফাজতে তার এখন দিন কাটছে। সুপ্রিম কোর্টও তার বক্তব্য শুনতে রাজি হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। তবে সন্দীপকে সার্টিফাই করছেন তার স্ত্রী। সবটাই সাজানো, কোনো কাগজপত্রই পাওয়া যাবে না, মারাত্মক এই দাবি করলেন সন্দীপ ঘোষের স্ত্রী। আজ শুক্রবার এই বক্তব্য রেখেছেন সন্দীপ ঘোষের স্ত্রী। আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় সরাসরি এখনো সন্দীপ ঘোষের নাম সামনে আসেনি, কিন্তু সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি সেই সময় আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদে ছিলেন। কেন তিনি পুলিশে অভিযোগ দায়ের করেননি? কেন মৃতার বাবা মাকে সত্য কথা বলা হয়নি? মৃতদেহ দেখতে সুযোগ করে দেওয়া হয়নি কেন? সেই প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ বিচারপতির এজলাস, সব ক্ষেত্রেই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ বিচারপতিরা তার প্রভাবশালী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশ কেন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেনি? কেন তার বয়ান রেকর্ড করা হয়নি? সেই প্রশ্ন আদালতে ওঠে। এরপর সন্দীপ ঘোষের নামে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। ধারাবাহিকভাবে অফিসে ডেকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। চলতি সপ্তাহে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইডিও তদন্ত শুরু করেছে। আজ 7 সকালে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সন্দীপ ঘোষের নামে কত সম্পত্তি রয়েছে সেই সব খোঁজ খবর করা হচ্ছে। তার মধ্যেই এবার মুখ খুললেন সন্দীপ ঘোষের স্ত্রী। তিনি এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বাড়ির দরজা খোলার সময় সাংবাদিকরা তার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সেই সময় সামান্য কিছু বক্তব্য রাখেন তিনি। সন্দীপ ঘোষের উপর তিনি অগাধ আস্থা রাখছেন। সন্দীপ ঘোষ সৎ মানুষ। তার বক্তব্যে নির্যাস হিসাবে সে কথাই উঠে আসছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে তার সবটাই মিথ্যে। একসময় সবকিছু প্রমাণ হয়ে যাবে। কোনো কাগজপত্রই পাওয়া যায়নি। আপনারা সবকিছু একসময় বুঝতে পারবেন। তদন্তকারী সংস্থাগুলিকে সব রকম সাহায্য করা হবে। কোনো কাগজপত্র পাওয়া যাবেও না। জোর গলায় এই কথা দাবি করলেন তিনি। তিলোত্তমা হত্যার বিচার চেয়ে হওয়া আন্দোলনের অভিমুখ কি ক্রমেই বদলে যাচ্ছে? অন্তত তেমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ বিধায়ক দিলীপ ঘোষ সেই প্রশ্নই তুললেন। সমাজ মাধ্যমে একটি আরজিকর বিচার মঞ্চের ভিডিও পোস্ট করে সেখানে কেন আজাদি স্লোগান উঠবে, কেন মানুষত্ববাদ থেকে আজাদি এই স্লোগান উঠবে, সেই প্রশ্ন তুলেছেন দিলীপ। বিজেপির বর্ষিয়ান নেতার মতে এই আন্দোলন অতি বামেদের হাতে চলে যাচ্ছে। এমনকি আন্দোলনের জোয়ার কলকাতা পুলিশের ব্যর্থতার অভিযোগের জেরে যখন অস্বস্তিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় এই ধরনের স্লোগান তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে অক্সিজেন যোগাবে বলেই মত তার। যদিও এই আন্দোলনকারীদের মতে মহিলাদের নারী সুরক্ষায় নারীর স্বাধীনতা বিজেপির ভূমিকা নৈব চ। নারীর স্বাধীনতার দাবিতে এই আন্দোলন। ফলে সব রাজনৈতিক দলের ভূমিকাই সামনে এসে পড়ছে। সেখানে তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ। তাই সব ক্ষেত্রেই বিচার চাইছেন তারা। এর সঙ্গে আন্দোলনের অভিমুখের কথা যারা বলছেন তারা নারীদের স্বাধীনতা চায় না। অন্যদিকে রাজনীতির কারবারিদের একটা বড় অংশের মতে এভাবে আন্দোলনের অভিমুখ নিয়ে যত বিরোধীরা একে অপরকে দোষারোপ করবে, ভূমিকা কাটাছেড়া করবে, তত শাসক শিবিরের স্বস্তি বাড়বে। আশাবাদী হবেন আন্দোলন কিছুটা থিতিয়ে যাওয়া নিয়ে। এদিকে আগামী 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার শুনানি। তার আগে ফের দেওয়া হয়েছে রাত দখলের ডাক। 34 জেলার জেলাশাসক এবং পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের স্ট্যাম্প
নকল করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বের করে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র পাচার, গ্রেফতার মূল পান্ডা সহ 4। পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত কোকোভেন থানার পুলিশের। ধৃতদের নাম ধর্মেন্দ্র উপাধ্যায়, বিহারের বক্সারের বাসিন্দা বিকি যাদব, আসানসোলের কুলটির বাসিন্দা রাকেশ বানওয়াল ও কৈলাস সোনোয়ান আসানসোল দক্ষিণ থানার বাসিন্দা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের কোকোভেন থানায় সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছিলাম, সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটি থেকে বিকি যাদবকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, তারপরেই বিকিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পান্ডা ধর্মেন্দ্র যাদবকে বিহারের বক্সার থেকে এবং আসানসোল দক্ষিণ থানা এলাকা থেকে রাকেশ ও কৈলাসকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয়েছে জেলা শাসক ও পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের ভুয়ো স্ট্যাম্প, বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, একটি কান্ট্রি মেড সিঙ্গেল ব্যারেল নামের আগ্নেয়াস্ত্র। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল। 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে। এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তাদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে। এখন শুনবেন আবহাওয়ার খবর। শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। আপাতত রবিবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনো পূর্বাভাস নেই। তবে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।